2024 সালের ডিসেম্বর মাস আমাদের ভারত সরকার 877 কোটি টাকার একটা চুক্তি স্বাক্ষর করলো, কিন্তু এই চুক্তির খবর বেশিরভাগ মানুষের কানে পৌঁছায়নি। এই চুক্তির মাধ্যমে আমাদের ভারত সরকার সিদ্ধান্ত নিল যে আমাদের ভারতীয় নৌবাহিনীর কাছে বা ইন্ডিয়ান নেভির কাছে যে সমস্ত সাবমেরিন রয়েছে সেই সমস্ত সাবমেরিনে তক্ষক টর্পেডো বসানো হবে আর চালানো হবে। কিন্তু এই সম্পূর্ণ কাজটি করা হবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে। এটা শুনতে সাধারণ মনে হলেও কিন্তু আসলে এটা সাধারণ নয়, কারণ এটা এমনই একটা কাজ যেটা এত বছর ধরে শুধুমাত্র আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, চীন এই সমস্ত দেশগুলো করে আসছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের ভারত সেই কাজ করে ফেলেছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই তক্ষক টর্পেডো আসলে কি, জলের নিচে এটা কিভাবে কাজ করে এবং এটা আমাদের ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন? আর সব থেকে বড় প্রশ্ন হলো যে এটা কি শুধুমাত্র একটা ধ্বংসাত্মক অস্ত্র নাকি গোটা বিশ্বের জন্য একটা ভূ রাজনৈতিক বার্তা? প্রথমে একটু কল্পনা করুন, সমুদ্রের নিচে অন্ধকার, কোনো আলো নেই, কোনো শব্দ নেই, আর সেই অন্ধকারের মধ্যে কোথাও একটা শত্রুর সাবমেরিন লুকিয়ে আছে। কিন্তু অন্যদিকে সেই মুহূর্তে আমাদের ভারতীয় সাবমেরিনের ক্যাপ্টেন স্ক্রিনে দেখতে পাচ্ছে ওই শত্রু সাবমেরিনের অবস্থা। এই মতো অবস্থায় আমাদের ভারতীয় সাবমেরিনের ক্যাপ্টেন একটা সুইচ টিপলেন আর সঙ্গে সঙ্গে জলের ভেতর দিয়ে ছুটে গেল আমাদের ভারতের তক্ষক। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই তক্ষক টর্পেডো আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে এই টর্পেডো হলো জলের নিচে চলা একটা মিসাইলের মতো। মিসাইল আকাশে যায় কিন্তু টর্পেডো সমুদ্রের ভেতরে। কাজ একটাই, শত্রুর জাহাজ বা সাবমেরিনকে ধ্বংস করা। এই টর্পেডো দুই রকমের হয়, একটা হলো লাইট ওয়েট, এটা হালকা এবং ছোট, এটা বিমান বা হেলিকপ্টার থেকেই ছোড়া হয়, সাধারণত শত্রুর সাবমেরিন খোঁজার জন্য এটা কাজে লাগে। আরেকটা হলো হেভি ওয়েট। দেখুন এই হেভি ওয়েট মানে কিন্তু শুধু ভারী নয়, এই টর্পেডোর একটা আঘাতে বড় কোনো যুদ্ধ জাহাজ বা সাবমেরিন কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে। এই টর্পেডো এতটাই শক্তিশালী যে জলের নিচে একবার ফাটলে জাহাজের তল পুরো ফেটে যায়। আর আমাদের ভারতের এই তক্ষকেই হলো হেভি ওয়েট টর্পেডো, আর এটা ছোড়া হয় সাবমেরিন থেকে। দেখুন বিগত এত বছর ধরে আমাদের ভারতীয় নৌবাহিনীর কাছে ছিল সোভিয়েত আমলের টাইপ 5365 টর্পেডো, আরেকটা ছিল জার্মানের তৈরি SUT টর্পেডো। আমাদের ভারতের এই টর্পেডোগুলো পুরানো প্রযুক্তির, মানে একবার লঞ্চ করে দেওয়ার পরে যেদিকে গেল ওই দিকেই গেল, আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু এই আধুনিক প্রযুক্তির টর্পেডোতে ছোড়ার পরেও নিয়ন্ত্রণ করা যাবে। এখন প্রশ্ন হলো যে আমাদের ভারত আমেরিকা, রাশিয়ার কাছ থেকে এই টর্পেডো না কিনে কোটি কোটি টাকা খরচা করে আমাদের ভারতেই বানানোর পদক্ষেপ কেন নিল? দেখুন এই উন্নত মানের টর্পেডো অন্য কোনো দেশ থেকে কেনা কিন্তু অত সোজা নয়, কারণ এটা খুবই একটা সংবেদনশীল প্রযুক্তি। কারণ যেই দেশ থেকে এই ধরনের অস্ত্র কিনবে সেই দেশ যদি ভবিষ্যতে কোনো সময় বলে দেয় যে এই অস্ত্রের আমরা পার্টস আর দিতে পারবো না, তখন কিন্তু ওই সাবমেরিন সম্পূর্ণ অচল হয়ে যাবে। সেই জন্য সমাধান একটাই, নিজেরা বানা। আর আমাদের ভারত ঠিক ওই পথেই হেঁটেছিল অনেক আগে। সেই জন্য বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের ভারতের হাতের মুঠোয় চলে এসেছে তক্ষক টর্পেডো। বিশাখাপত্তনমে DRDOর অধীনে একটা ল্যাব আছে, নাম NSTL। এই ল্যাব থেকে 1980 সালে প্রথম তৈরি হয়েছিল হেভি ওয়েট টর্পেডো, নাম ভারুণাস্ত্র। তারপর নানা রকম পরীক্ষায় সাকসেস এবং ফেলিওরের মাধ্যমে ফাইনালি 2016 সালে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান নেভি বা ভারতীয় নৌবাহিনীতে এই টর্পেডো যোগদান করে। কিন্তু এই টর্পেডোর একটা সমস্যা ছিল, এটা জাহাজ থেকে ছোড়া হতো, সাবমেরিন থেকে নয়। আবার সব থেকে বড় কথা, এটা একবার ছুঁড়ে দিলে আর কোনো নিয়ন্ত্রণ থাকতো না। মানে এই টর্পেডোকে কোনো একটা টার্গেট ফিক্স করে একবার লঞ্চ করে দিলে সে কিন্তু ওই টার্গেটেই আঘাত করবে, সে আর দিক পরিবর্তন করতে পারবে না। আর এটাই হলো বড় সমস্যা যে শত্রু সাবমেরিনের ক্যাপ্টেন যদি একবার ওই সাবমেরিনের দিক পরিবর্তন করে দেয় তখন কিন্তু ওই টর্পেডো টার্গেট মিস করবে। এই ব্যর্থতা পূরণ করার জন্যই আমাদের ভারত বানিয়ে ফেলেছে তক্ষক টর্পেডো। এই তক্ষকের সব থেকে বড় শক্তি হলো তার ওয়্যার গাইডেন্স। এই টর্পেডো যখন জলের ভেতর দিকে ছুটে যাবে শত্রু সাবমেরিনকে টার্গেট করে, তখন এই টর্পেডোর পেছনে লাগানো থাকবে একটা সরু অপটিক তার, আর ওই তার সরাসরি সংযুক্ত থাকবে আমাদের ভারতীয় সাবমেরিনের সঙ্গে। এর ফলে শত্রু সাবমেরিন যদি দিক পরিবর্তন করে তখন এই টর্পেডো দিক পরিবর্তন করতে পারবে খুব সহজে। আর এই তার যদি কোনো কারণে ছিঁড়ে যায় তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ এই তক্ষক টর্পেডো নিজের থেকেই অটোনোমাস হয়ে যাবে। মানে হলো তক্ষকের সেন্সার অটোমেটিক চালু হয়ে যাবে এবং শত্রুকে খুঁজে বার করবে। সেই জন্য এই হেভি ওয়েট তক্ষক টর্পেডোর টার্গেট মিস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। क्या बात है सर। এর দৈর্ঘ্য 6.4 মিটার আর ব্যাস 533 মিলিমিটার। এটি 400 মিটার সমুদ্রের গভীরতায় কাজ করতে পারবে এবং লঞ্চ করার পর সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত এটা যেতে পারে। এতে লাগানো আছে উন্নত প্রযুক্তির রিং লেজার জাইরোস্কোপ। এর সাহায্যে বোঝা যাবে তক্ষক টর্পেডো কতটা উপরে উঠছে, কতটা নিচে নামছে, কতটা বাঁক নিচ্ছে। এই প্রযুক্তি মহাকাশযানেও কিন্তু ব্যবহার করা হয়। একটু আগে বললাম না যে এই টর্পেডোর পেছনে একটা সরু অপটিক তার লাগানো থাকে, যেটা ছিঁড়ে যাওয়ার পরেও এই টর্পেডোর অটোমেটিক নিজের থেকেই শত্রু খুঁজে বার করে। সেটা কিন্তু দু রকম ভাবে খুঁজে বার করে, একটা হচ্ছে অ্যাক্টিভ মুড আর একটা হচ্ছে প্যাসিভ মুড। প্যাসিভ মুডে তক্ষক টর্পেডো কোনো শব্দ করে না, শুধু শব্দ শোনে। শত্রু সাবমেরিনের ইঞ্জিনের গুনগুন আওয়াজ, জলের ভেতর দিয়ে আসা কম্পন, এই সব কিছু শনাক্ত করে এই টর্পেডো কিন্তু ধীরে ধীরে এগিয়ে যায় এবং কখন ওই শত্রু সাবমেরিনের কাছে চলে আসে তা কেউ টেরও পায় না। আর অ্যাক্টিভ মুডে
তক্ষক টর্পেডো শব্দ তরঙ্গ ছুঁড়ে দেয় শত্রু সাবমেরিনের উদ্দেশ্যে। সেই তরঙ্গ যখন শত্রু সাবমেরিনে ধাক্কা খেয়ে ফিরে আসে তখন সেই প্রতিধ্বনি থেকে বুঝতে পারে আমাদের তক্ষক টর্পেডো যে শত্রু সাবমেরিন কোন দিকে আছে, কত দূরে আছে। তাহলে এই তক্ষক টর্পেডোর পুরো গতিপথটা কেমন দাঁড়ালো? প্রথমে তাহলে ওয়্যার গাইডেন্স কাজ করবে, সেই তার ছিঁড়ে গেলে প্যাসিভ মুড, তারপরে আসবে অ্যাক্টিভ মুড। তবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো যে এই তক্ষক টর্পেডো যদি সঠিক নির্দেশ পালন করে তাহলে কিন্তু এই তক্ষক টর্পেডো সরাসরি জাহাজ বা সাবমেরিনে ধাক্কা মারে না। প্রথমে এই টর্পেডো জাহাজ বা সাবমেরিনের একদম কাছাকাছি পৌঁছে যায়, তারপর একদম তলদেশে চলে যায়, মানে জাহাজ বা সাবমেরিনের একদম নিচে চলে যায়, সেখানে গিয়ে বিস্ফোরণ ঘটায় যাতে জাহাজ বা সাবমেরিনের তলদেশটা ভেঙে যায়। ডিআরডিও এখন বর্তমান সময়ে এই তক্ষক টর্পেডোর ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে 3টি ধাপে। 2026 সালের জুন জুলাই মাসে প্রথম বন্দরে রেখেই এটা পরীক্ষা করা হবে। প্রথম পরীক্ষায় দেখা হবে যে এই টর্পেডো লঞ্চ করার পর ভারতীয় সাবমেরিনে কোনো ক্ষতি হচ্ছে কিনা। 2026 সালের শেষের দিকে এই সাবমেরিনকে সমুদ্রে নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে। সাবমেরিনের বিভিন্ন গতিতে এই টর্পেডো লঞ্চ করে দেখা হবে যে সাবমেরিনের কোনো ক্ষতি হচ্ছে কিনা, অপটিক তারের কোনো ক্ষতি হচ্ছে কিনা। প্রথম দুটো পরীক্ষায় সাকসেস হওয়ার পরে 2027 সালে হবে শেষ পরীক্ষা। এই পরীক্ষায় সমুদ্রের জলের অনেক ভেতরে ডিরেক্ট একটা সাবমেরিন বা জাহাজকে আঘাত করে দেখা হবে যে ওই সাবমেরিন বা জাহাজের কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে। তারপর অ্যাট দ্য এন্ড এই 3টে পরীক্ষায় পুরোপুরিভাবে পাস করার পর আমাদের ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভিতে ডিরেক্ট যোগদান করবে এই তক্ষক টর্পেডো। এই টর্পেডো আমাদের ভারতীয় নৌবাহিনীতে যোগদান করার পর এই টর্পেডো শুধুমাত্র একটা ভয়ঙ্কর অস্ত্র হিসাবে পরিচয় পাবে না, এর মাধ্যমে আমাদের ভারত গোটা বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলোকে একটা বার্তা দিতে পারে। দেখুন, ভারত মহাসাগর এখন গোটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক এলাকাগুলোর মধ্যে একটি। গোটা বিশ্বের 40% তেল কিন্তু এই ভারত মহাসাগরের ওপর দিকেই যায়। ইরান, সৌদি আরব, মানে সোজা কথায় গোটা মিডিল ইস্টের যে তেল এশিয়াতে আসে তা কিন্তু এই ভারত মহাসাগরের ওপর দিয়ে হয়েই আসে। ভারত মহাসাগরের এই পথটা শুধুমাত্র একটা সমুদ্র পথ নয়, এটা কিন্তু গোটা পৃথিবীর একটা অর্থনীতির ধমনী। তাহলে একবার ভাবুন, এই পথকে যদি কোনো দেশ নিজের নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে সেই দেশ সরাসরি যুদ্ধ না করেও বিভিন্ন শত্রুর দেশকে কিন্তু হাঁটু গেড়ে বসাতে পারে। সেই শত্রু দেশের তেল সরবরাহ বন্ধ হবে, আমদানি রপ্তানি বিভিন্ন রকম পণ্য সবকিছু আটকে যাবে, ফলে সেই দেশের অর্থনীতি খুব সহজেই ভেঙে পড়বে। ঠিক যেমন ইরান আমেরিকা ইরান যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ করে গোটা দেশকে কিন্তু থমকে দিয়েছে। আর এই বর্তমান সময়ে আধুনিক যুগের এই আসল লড়াইটা কিন্তু জলের ওপরে নয়, জলের নিচে। আর এই লড়াইটা জলের ওপরে হোক বা জলের নিচে, সাবমেরিনের ভূমিকা সব থেকে বেশি হয়ে দাঁড়াচ্ছে। আর এই তক্ষক টর্পেডো আমাদের ভারতীয় নৌবাহিনীতে যোগদান করার পরে আমাদের ভারতীয় নৌশক্তি আরো দ্বিগুণ হয়ে পড়বে। এই আধুনিক যুগে সমুদ্রের নিচে যেই দেশ আধিপত্য বিস্তার করে রাখতে পারবে সেই দেশের সমুদ্র পথের উপর ক্ষমতা আরো বেড়ে যাবে। এখানেই আমাদের ভারতের জিওপলিটিক্যাল গুরুত্ব আরো বেড়ে যায়। অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ চীন, তারাও কিন্তু এই ভারত মহাসাগরে কার্যক্রম ক্রমশ বাড়িয়ে চলেছে। চীনের কাছেও কিন্তু রয়েছে উন্নত মানের টাইপ 093, 096 সাবমেরিন। চীনের এই সমস্ত সাবমেরিন কিন্তু নিয়মিত ভারত মহাসাগরে এসে টহল দেয়। আর এই পরিস্থিতিতে আমাদের ভারত যদি এই সাবমেরিনগুলোর টেকনোলজিকে উন্নত না করে তাহলে কিন্তু আমাদের ভারত ক্রমশ পিছিয়ে পড়বে। আমাদের ভারতের সব থেকে একটা বড় বেনিফিট যে এই তক্ষক টর্পেডো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো, সেই জন্য আমাদের ভারতের প্রয়োজন অনুযায়ী এই তক্ষকের উৎপাদন বাড়াতে পারবে। এতদিন ধরে আমাদের সাবমেরিনগুলো ডিফেন্স মুডে থাকতো, মানে হলো আমাদের উপকূল পাহারা দেওয়া, তারপর শত্রুর জাহাজ কাছাকাছি চলে এলে তাকে সতর্ক করা, অনেকটা ঘরের দরজায় পাহারাদার বসানোর মতো কাজ করতো। কিন্তু এই তক্ষক টর্পেডো ভারতীয় নৌবাহিনীতে যোগদান করার পরে এই ছবিটা সম্পূর্ণ বদলে যাবে। এরপরে আমাদের ভারতের সাবমেরিনগুলো যেতে পারবে অনেক দূরে শত্রুর এলাকায়, শত্রু জানতেই পারবে না কোথায় আছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় এরিয়া ডিনায়াল। এর মানে হলো যে শত্রুকে বলা যে এইসব এলাকায় আসার সাহস করলে পরিণতি অন্য কিছুও হতে পারে। এই তক্ষক টর্পেডো যুক্ত হওয়ার পরে আমাদের ভারতীয় সাবমেরিনগুলো শুধু আর রক্ষক থাকবে না, তারা কিন্তু এক একটা শিকারী হয়ে উঠবে। দেখুন, 2007 সালে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্য কম করার জন্য ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া এই 4টি দেশ মিলে একটি সামরিক জোট তৈরি করে যার নাম ছিল কোয়াড। এতদিন ধরে এই জোটে আমাদের ভারতের অবস্থান ছিল অনেকটা এইরকম যে আমেরিকা, জাপানের কাছে উন্নত নৌশক্তি আছে আর আমাদের ভারত তাদের সাথে রয়েছে। মানে সোজা কথায় আমাদের ভারত ছিল সিকিউরিটি কনজিউমার কান্ট্রি, মানে নিরাপত্তা গ্রহণকারী দেশ। কিন্তু তক্ষক টর্পেডো আমাদের ভারতীয় নৌবাহিনীতে যোগদান করার পরে ছবিটা সম্পূর্ণ কিন্তু বদলে যাবে। তখন আমাদের ভারত আর সিকিউরিটি কনজিউমার থাকবে না, তখন সিকিউরিটি প্রোভাইডারও হয়ে যাবে। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে গোটা বিশ্বের যা পরিস্থিতি, এই মতো অবস্থায় কোনো দেশ অন্য দেশের উপর নির্ভরশীল না হয়ে যেই দেশ নিজেকে সামরিক শক্তিতে আরো উন্নত করতে পারবে সেই দেশের ততই লাভ হবে। এবার আসি আমাদের ভারত গোটা বিশ্বের উন্নত
শক্তিশালী দেশগুলোর মধ্যে কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, আমেরিকার কাছে রয়েছে মার্ক 48 অ্যাডক্যাপ টর্পেডো। এটা গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নতশালী হেভিওয়েট টর্পেডোগুলোর মধ্যে একটি। এই টর্পেডো সমুদ্রের জলের নিচে 800 মিটার গভীরতাতেও এটা কাজ করতে পারে। ব্রিটেনের কাছে রয়েছে স্পেয়ারফিশ, জার্মানির কাছে রয়েছে DM-2A4 সিহ্যাক, ফ্রান্সের কাছে F-21 আর্টেমিস, রাশিয়ার কাছে রয়েছে UGST। এই সবগুলোই কিন্তু উন্নত মানের হেভিওয়েট টর্পেডো। এতদিন ধরে গোটা এশিয়া মহাদেশের মধ্যে শুধুমাত্র চীন এবং জাপানের কাছেই ছিল এই হেভিওয়েট টর্পেডো, কিন্তু সেই দলে যোগ দিতে যাচ্ছে আমাদের ভারত। এটা কিন্তু কোনো ছোট কথা নয়। দেখুন, গোটা এশিয়া মহাদেশের মধ্যে আমাদের ভারত হয়ে যাবে তৃতীয়তম দেশ যাদের হাতে থাকবে এই ওয়ার গাইডেড হেভিওয়েট টর্পেডো। দেখুন, অন্যান্য দেশের টর্পেডোর সঙ্গে আমাদের ভারতের টর্পেডো তুলনা করাটা সেরকম ঠিক হবে না, কারণ অন্যান্য দেশ এই টর্পেডো অলরেডি বানিয়ে ব্যবহারযোগ্য করে তুলেছে, কিন্তু আমাদের ভারত জাস্ট বানিয়েছে, কিন্তু এখনো আমাদের ভারতীয় নৌবাহিনীতে যোগদান করা বাকি রয়েছে। তো অ্যাট দ্য এন্ড আমি একটা কথাই বলবো যে এই তক্ষক টর্পেডো শুধুমাত্র একটা অস্ত্র নয়, এর মাধ্যমে আমাদের ভারত গোটা বিশ্বের বিভিন্ন দেশকে বার্তা দিচ্ছে যে আমাদের ভারত স্থলবাহিনী হোক বা জলবাহিনী, কোনো অংশেই কিন্তু পিছিয়ে নেই। একদিন গোটা বিশ্ব যখন আন্ডার ওয়াটার ওয়ারফেয়ারের কথা ভাববে, সেই তালিকায় কিন্তু আমাদের ভারতের নামও দেখা যাবে। আমাদের ভারতের প্রতিটা মানুষের গর্ব করা উচিত যে জলের নিচে যুদ্ধের সবচেয়ে জটিল প্রযুক্তিটাও ভারত নিজেই বানিয়ে ফেলেছে। DRDOর অধীনে NSTL ও BDL কোম্পানির বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার আর ভারতীয় নৌবাহিনীর অফিসারদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের ভারত আজ এই জায়গায় পৌঁছেছে। তো এখন সকল ভারতবাসীর এটাই দেখার যে এই তক্ষক টর্পেডো 3টে পরীক্ষায় পাস করে কবে ফাইনালি আমাদের ভারতীয় নৌবাহিনীতে যোগদান করছে। তো আজকের ভিডিও বাস এই পর্যন্তই। এই তক্ষক টর্পেডো নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।